প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইলেকশন পরিস্থিতিতে আমাদের কিন্তু এসএলএসটির কয়েকটা সমস্যা বা কয়েকটা প্রশ্ন আমাদের মধ্যে জাগছে। যেমন যারা 11-12 আসো তাদের মধ্যে কিন্তু বিশেষ একটা সমস্যা হচ্ছে যে এই পরিস্থিতিতে কিন্তু আমাদের কি নিয়োগ সম্ভব, অর্থাৎ ইলেকশনের আগে কি নিয়োগ সম্ভব। তো সেরকমই আরো কয়েকটা প্রশ্ন দেখো, কবে থেকে কাউন্সিলিংটা আরম্ভ হবে, কোথায় কাউন্সিলিং হবে, কিভাবে বা কাউন্সিলিং হতে পারে, প্যানেল কি ক্যান্সেল হবে, বা ইলেকশন ঘোষণা হলে কি নিয়োগ হতে পারে। এরকম কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আজকে একটা আলোচনা করার চেষ্টা করছি। এবং 9-10-এর ক্ষেত্রেও একই রকম, কারণ হচ্ছে ইলেকশন ঘোষণা হলে 9-10-এর কি ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে, বা ডকুমেন্ট ভেরিফিকেশন কবে থেকে শুরু হতে পারে, এবং ইন্টারভিউ বা কবে থেকে শুরু হতে পারে। তো এইগুলো কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা একটু উত্তর খোঁজার চেষ্টা করছি। চলো তাহলে একটু দেখে নিই। 11-12 এর ক্ষেত্রে আমাদের কিন্তু কবে থেকে কাউন্সিলিং আরম্ভ হবে এটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছ। তো সেক্ষেত্রে যেটা আমাদের 11-12 এর নিয়োগের সব থেকে বড় বাধা ছিল, যে আমাদের বড় বাধা বলবো না, বড় সমস্যাটা এর মধ্যে যেটা অ্যারাইজ করে গেছিল সেটা হচ্ছে কিন্তু যে আমাদের পোস্টের ফাইনাল চেকিং হচ্ছিল না, বা ফাইনাল চেকিং এর জন্য একটু সমস্যা হচ্ছিল। তো ফাইনাল চেকিংটা হয়ে গেছে, আমরা আশা করছি এই 18 থেকে 20 তারিখ নাগাদই এই আমাদের কাউন্সিলিংটা স্টার্ট হবে। তবে এই ডেটগুলো নির্দিষ্ট করে এখন বলা যাচ্ছে না, কারণ এই পরিস্থিতিতে অর্থাৎ ইলেকশনের আগে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করছে, যার জন্য শিডিউলড কোনো ডেট দিয়ে ইন্টারভিউটা আরম্ভ হচ্ছে এরকম হচ্ছে না কিন্তু। অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতিতে একদিন এগোতে পারে বা পিছোতে পারে, বা আরো 2-1 দিন আগা পিছে হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখো যে 20 তারিখ থেকেই তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও, তোমাদের কাউন্সিলিংটা স্টার্ট হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু তোমরা দাঁড়িয়ে আছো যে এখন কাউন্সিলিংটার দিকে কিন্তু একটু নজর দিয়ে দাও, অর্থাৎ কাউন্সিলিংটা হচ্ছেই, এর মধ্যেই হচ্ছে। আচ্ছা, এবার কোথায় কাউন্সিলিং হবে, তাহলে কোথায় কাউন্সিলিং হবে এটাও একটা তোমাদের প্রশ্ন। কাউন্সিলিংটা কিন্তু দেখো সেন্ট্রালি হবে, অর্থাৎ কলকাতাতেই হবে। আমাদের জোন ওয়াইজ কিন্তু আর কাউন্সিলিং হচ্ছে না। জোন ওয়াইজ কাউন্সিলিং হলে কিন্তু অনেক কয়েকটা সমস্যা অ্যারেজ করবে, সুতরাং জোন ওয়াইজ কাউন্সিলিং এর সম্ভাবনা নেই। আচ্ছা, এবার কিভাবে কাউন্সিলিং হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিভাবে কাউন্সিলিং হবে এটা নিয়ে কিন্তু অনেক রকম মতামত শোনা যাচ্ছে, বিশেষ করে ওপেন কাউন্সিলিং এর কথা অনেকেই বলছে। তো সেক্ষেত্রে দেখো, এই কিভাবে কাউন্সিলিং হবে এটা কিন্তু আগ বাড়িয়ে সবটা বলার ঠিক নয়। কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টের সময় দেখেছি যে আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে লিস্টটাকে এভাবে বেরোবে, সেভাবে কিন্তু কোনোভাবেই বেরোয়নি। বড় একটা অদ্ভুত ভাবে লিস্টটা বেরোলো, যেখানে আমরা সব রকম ভাবেই তোমরা বুঝতেই পারছো যে লিস্টটা কিভাবে বেরিয়েছে। আমার মনে হচ্ছে যে এই কাউন্সিলিং এর ক্ষেত্রেও সেরকমই একটা কিন্তু সিস্টেম হতে পারে, অর্থাৎ আমরা একটা নতুন কিছু দেখব। তবে যেটা হতে পারে, আবার একটা মানে আমাদের এক্সপেকটেশন যেটা, সেটা হচ্ছে কিন্তু দেখো যে কম্বাইন্ড মেরিট লিস্টটা যেটা আছে সেই কম্বাইন্ড মেরিট লিস্ট ফলো করেই কিন্তু কাউন্সিলিংটার সম্ভাবনাটা বেশি আছে। কিন্তু তবুও বলছি যে আগ বাড়িয়ে এই কাউন্সিলিংটা সম্পর্কে একটু বলাটা মনে হচ্ছে না ঠিক হবে, কারণ এটার একটা নতুন উপায়ও দেখতে পারি। তো সেভাবে একটু প্রস্তুত হয়ে থাকো। এবার তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, দেখো কাউন্সিলিং হওয়ার আগে কিন্তু আমরা একটা স্কুলের লিস্ট পাবো। আচ্ছা, অর্থাৎ পর্ষদ থেকে বা কমিশন থেকে একটা স্কুলের লিস্ট পাবলিশ করা হবে। তো তোমাদের পাশাপাশি যে স্কুলগুলো থাকবে, অর্থাৎ লিস্টেড স্কুলগুলো, সেই লিস্টেড স্কুলগুলোর কিন্তু তোমরা একটা তোমাদের সুবিধা মতো তোমরা একটা সেই লোকেশন গুলোকে ট্র্যাক করে রাখবে, যে লোকেশন গুলো এগুলো আছে, এগুলো হলে আমি নিতে পারি, সেরকম একটা কিন্তু চিন্তা ভাবনা করে রাখবে, তোমাদের সাজিয়ে রাখবে। সেক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং যখন যাবে তখন কিন্তু তোমাদের সুবিধা হবে। অর্থাৎ সে ওখানে গিয়ে কাউন্সিলিং এর সময় কিন্তু তোমার মধ্যে যেন দোটানা না থাকে যে এটা আগে নেব না এটা পরে নেব, এরকম কোনো দোটানার মধ্যে না থাকে। অর্থাৎ তুমি কিন্তু একবারেই তোমার পছন্দ অনুসারে তোমার লিস্টগুলোকে সাজিয়ে নেবে। সেই লিস্ট আগে থেকে যদি তোমার সেই স্কুলটা অন্য কেউ নিয়ে নেয় সেটা নেবে না, তার তোমার নেওয়া সম্ভব হবে না। তারপরে তুমি সেটাকে কিন্তু পরেরটাকে তোমার অপশন আসবে। তো এভাবে তোমরা লিস্টগুলোকে সাজিয়ে নিবে, অর্থাৎ কিছু স্কুল তোমাকে কিন্তু সেভাবেই সাজিয়ে নিতে হবে, কাছাকাছি স্কুলগুলোকে। আচ্ছা, তাহলে তোমাদের কাজ কাউন্সিলিং এর আগে সেই লিস্ট দেখে কিন্তু তোমাদেরকে স্কুলগুলোকে অ্যারেঞ্জ করে রাখা তোমার প্রেফারেন্স হিসাবে। তো এভাবে কিন্তু তোমাকে একটু সেই মুহূর্তটাতে তোমাকে একটু চিন্তা ভাবনা করে রাখতে হবে। আচ্ছা, যারা 11-12 আসো বা যারা 9-10 আসো, দুজনের ক্ষেত্রেই মানে উভয়ের ক্ষেত্রেই একটাই প্রবলেম, সেটা হচ্ছে দেখো প্যানেল কি ক্যান্সেল হবে। দেখো প্যানেল ক্যান্সেল হওয়ার কিন্তু এখনো অবধি কোনো সম্ভাবনা নেই। আহ, তোমরা অনেকেই বলছো যে 10 নম্বরের যেটা আছে সেটা নিয়ে একটা প্যানেল ক্যান্সেল হতে পারে। তবে
এই কেসগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, এর আগেও যেটা দেখেছি, যে এই কেসগুলো কিন্তু মানে চটজলদি একটা সমাধান হয় সেটাও কিন্তু হয় না। যার জন্য এই কাউন্সিলিংটা কিন্তু হচ্ছেই। আর কাউন্সিলিং হওয়া মানেই কিন্তু আরেকটা স্টেপ, নিয়োগের ক্ষেত্রে আরেকটা স্টেপ এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে যত নিয়োগের ক্ষেত্রে স্টেপ এগিয়ে যাবে, তত কিন্তু প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা একটু কম হয়ে থাকে। এবং আমার মনে হচ্ছে এই যেটাই হোক না কেন, কেসের ক্ষেত্রে রায়টা এত সহজে বেরোবে না। তাহলে কি হবে? তাহলে দেখো, তাহলে তোমাদের নিয়োগটাও হয়ে যাবে, অর্থাৎ 31 মার্চই হোক বা আহ, সেটা এপ্রিলই হোক, এর মধ্যে কিন্তু তোমাদের নিয়োগটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে নিয়োগ, তাহলে কি হবে, তোমাদের মধ্যে একটা দোটানা কিন্তু কাজ করছে যে তাহলে কি আমরা নিয়োগ করতে পারবো এর মধ্যে যদি প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়। দেখো, সেক্ষেত্রে একটাই উপায়, সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার সময় তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে, সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কিন্তু একটা লেখা থাকবে যে এটা কিন্তু কোর্টের বিচারাধীন আছে এবং কোর্টের যেটা নিয়ম আছে, অর্থাৎ কোর্টের যেটা রায় হবে সেটা কিন্তু মেনে নেবো, এরকম কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকবে। সেই ডিক্লারেশনটা মানে সেই আমাদের ইয়েটা থাকবে আর কি, কোর্টের অর্ডারটার উল্লেখটা আমাদের অ্যাপয়েন্টমেন্টে থাকবে। তাহলে এরপরে কি হবে? তারপরে দেখা গেল যে অনেকটা সময় এই কেসটা চলতে থাকলো এবং সেটা কেসটা একটা সময় দেখা গেল আর হয় না। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এরকম কিন্তু সমস্যার গুলো বিভিন্ন আমাদের কেসের ক্ষেত্রে দেখেছি। যার জন্য ইমিডিয়েট আমাদের সেরকম প্যানেল ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনাও নেই এবং নিয়োগটাও কিন্তু হয়ে যাবে। এটা নিয়ে মোটামুটি তোমরা নিশ্চিত থাকো, কারণ এই কোর্টের ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা আমরা বরাবরই দেখে আসছি। সুতরাং নিয়োগের বর্তমান ক্ষেত্রে তোমাদের কিন্তু আর বাধা হবে না, ভবিষ্যতেও সেটা কি হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। সুতরাং এখন তোমাদের দোটানার মধ্যে কোনো থাকার ব্যাপারই নেই। তোমরা বরং কি করে তোমাদের স্মুথলি নিয়োগটা হচ্ছে সেটার দিকে তোমাদের লক্ষ্য রাখো। গোটা ফোকাসটা করো হচ্ছে তোমাদের কিন্তু এই নিয়োগের দিকেই, অর্থাৎ তোমরা কি করে অ্যাপয়েন্টমেন্টটা পাবে, কি করে কাউন্সিলিংটা করবে, এটার দিকে থাকো। আচ্ছা, এবার হচ্ছে ইলেকশন ঘোষণা হলে কি নিয়োগ হতে পারে? এবার দেখা গেল আমরা সবাই জানি যে মোটামুটি মার্চের ফার্স্ট উইকে কিন্তু ইলেকশনটা ঘোষণা হবে। তাহলে সেক্ষেত্রে কি আমাদের নিয়োগটা হতে পারে? হ্যাঁ, দেখো, যখন কাউন্সিলিংটা হয়ে যাবে, তোমাদের কাউন্সিলিংটা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর ওই জয়েন করার মতো কোনো বাধা থাকবে না। কারণ একটা অনগোয়িং প্রসেসের মধ্যে সেটা কিন্তু আর বাধা থাকে না। নতুন করে তোমাদের নিয়োগের নোটিফিকেশন বা এই টাইপের কোনো কিছু আর হবে না, কিন্তু এই অনগোয়িং প্রসেসটার, অর্থাৎ তোমাদের কাউন্সিলিং শেষ, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বা দেওয়া হবে, এক্ষেত্রে কিন্তু তোমরা সেক্ষেত্রে তোমাদের ইলেকশনটার এই নিয়োগগুলোর কোনো আর বাধা থাকবে না। ইলেকশনে যখন ডিক্লেয়ার হয়ে যায় তখন কিন্তু বলাই থাকে যে অনগোয়িং প্রসেসগুলোতে সাধারণত আটকায় না। তো যদি মানে আমাদের যদি যথেষ্ট সংখ্যক সেখানে কর্মী থাকে এই কাজগুলো করার জন্য, সেক্ষেত্রে তো তাহলে কিন্তু আর মানে অফিসিয়ালি কমিশনের দিক থেকে আটকানোর সম্ভাবনা নেই। অর্থাৎ ইলেকশন ঘোষণা হলেও তোমাদের কিন্তু নিয়োগটা আটকানোর কোনো ব্যাপার নেই। তোমাদের কিন্তু নিয়োগটা হয়ে যেতেই পারে। আচ্ছা, এটা 9-10 এর ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা বলছি। 9-10 এর ক্ষেত্রেও দেখো, 9-10 এর ক্ষেত্রে ইলেকশন ঘোষণা হলে 9-10 কি ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে? এবার দেখো, ইলেকশন ঘোষণা হলে আমরা 11-12 এর ক্ষেত্রে যেটা বললাম যে ওদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে গেলে আর ওরা জয়েন করতে পারবে, সে নিয়ে কোনো আর দুশ্চিন্তার ব্যাপার নেই। কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হবে, ইলেকশন ঘোষণা হয়ে গেলে কিন্তু তোমাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ দুটোই আটকে যাবে। এটা এটা কিরকম তোমরা প্রশ্ন করতেই পারো যে এটা তো অনগোয়িং প্রসেস, এটাতে তো আমাদের মানে আমাদেরকেও এই ইয়েটা চালানো যেতে পারে, অর্থাৎ আমাদের ইন্টারভিউ বা ভেরিফিকেশনটা চালানো যেতে পারে। হ্যাঁ, দেখো, চালানো যেতেই পারে, এরকম কোনো একটা অসুবিধা হবে না। কিন্তু এই সময়টা ইলেকশন ঘোষণা হলে সাফিসিয়েন্ট কিন্তু কমিশনের কাছে সাফিসিয়েন্ট আমাদের কর্মী থাকবে না, যার জন্য কিন্তু তোমাদের বা কর্মী বলো বা যারা ইন্টারভিউ নেবেন সেই এক্সপার্টরা থাকবেন না। আমাদের অফিসেও যথেষ্ট ভেরিফিকেশনের জন্য যাদের প্রয়োজন তারা থাকবেন না। তাহলে তোমাদের কিন্তু এই প্রসেসটাকে কিন্তু আর সেই সময় এই মানে লোকের অভাবে বা এক্সপার্টদের অভাবে কিন্তু আর সেটা করা সম্ভব নয় ইলেকশনের অভাবে। তার মানে তোমাদের কিন্তু একরকম ধরেই রাখো যে যদি মার্চের ফার্স্ট উইকে তোমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে তোমাদের আর ভেরিফিকেশনটা বা ইন্টারভিউটা আর হচ্ছে না এর মধ্যে ইলেকশনের আগে। এটা একদম ইলেকশনের পরেই হচ্ছে, এটা মোটামুটি একটু বলাই যেতে পারে। অর্থাৎ আমরা যে আশঙ্কাটা করেছিলাম ভেরিফিকেশন এবং ইন্টারভিউ 9-10 এর ক্ষেত্রে, সেটা কি ভোটের ইলেকশনের পরে হবে? হ্যাঁ, এটা মোটামুটি এখন এক প্রকার নিশ্চিত যে তোমাদের কিন্তু আর ভেরিফিকেশন বা ইন্টারভিউ কোনোটাই এখন আর ইলেকশনের আগে হচ্ছে না। তাহলে
কবে থেকে হতে পারে? দেখো, এবার কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। অনেকটা দেরি হবে বলতে একেবারে ইলেকশন শেষ হবে, রেজাল্ট বেরোবে, গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসবে, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে এবং ইন্টারভিউটাও কিন্তু তারপরে হবে। তার মানে তোমাদের কিন্তু আরো অনেকটা দিন সময় লেগে যেতে পারে। এটা কিন্তু আমি যদিও বলছি যে এটা কিন্তু একটা সম্ভাবনার কথা বলছি, যে কমিশন কিন্তু আহ, মনে হয় না এর আগে এটাকে করতে পারবে। এটা এটা একটা আশঙ্কার কথাই বলছি। তো সেক্ষেত্রে দেখো, ইন্টারভিউ শুরু আর সম্ভব নয়। এবং যদি দেখো এরকম পরিস্থিতি যদি হয় যে দেখা গেল নতুন একটা গভর্নমেন্ট আসলো, সেই নতুন গভর্নমেন্ট এসে কিন্তু এই প্রসেসিংটা তখন চালিয়ে যাবে। তোমাদের হয়তো অনেকের আশঙ্কা এরকম থাকতে পারে যে গভর্নমেন্ট চেঞ্জ হলে বা ও এই নতুন গভর্নমেন্ট এসে কি করবে, এরকম একটা আশঙ্কা থাকতেই পারে। দেখো সেক্ষেত্রে এগুলো কিন্তু কোনো সমস্যাই নয়। কারণ কারণ আমরা দেখেছি যে এই প্রসেসগুলো কিন্তু গভর্নমেন্ট চেঞ্জই হোক বা সেই গভর্নমেন্টে থাকুক, নতুন গভর্নমেন্ট আসলেই কিন্তু এই প্রসেসটা সেভাবেই চলে। আর আমরা জানি যে 31শে অগাস্টের মধ্যে এই প্রসেসিংটাকে কমপ্লিট করতে হবে, সুতরাং তার আগেই কিন্তু মোটামুটি এটাকে একটা কমপ্লিট হবে। বা আরো কিছু এক্সটেন্ড যদি সেক্ষেত্রে না হয়, দেখো জুন, জুন নাগাদ, মোটামুটি জুন ধরে রাখো, তো জুন নাগাদ কিন্তু আমাদের এখানে ইন্টারভিউটা বা ভেরিফিকেশনটা স্টার্ট হবে আবার। সেক্ষেত্রে জুন জুলাই আগস্ট এই 3 মাসের মধ্যে এই প্রসেসিংটাকে কমপ্লিট করা যেতে পারে। এবার দেখা গেল যদি বাই চান্স সেটাকে কমপ্লিট না করে বা না হয়, বা দেখা গেল গভর্নমেন্টের মানে গভর্নমেন্ট তৈরি হতে হতে কিছুটা দিন সময় নিয়ে নিল বিভিন্ন কারণে, সেটা যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আবার হয়তো কমিশন থেকে একটু সময় চেয়ে নিতে পারে। সেক্ষেত্রে আবার কোর্ট মানে কারণ দেখিয়ে যে ইলেকশনটা ছিল সে সময়টা আমরা করতে পারিনি, সেক্ষেত্রে কিন্তু আবার হয়তো কোর্ট থেকে সে এক্সটেন্ডটা করতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু তোমরা দাঁড়িয়ে আছো। তবে ইলেকশন ঘোষণা হলেও তোমাদের মানে দুশ্চিন্তার কিছু নেই। তোমাদের কিন্তু একটু দেরি হচ্ছে। তো দেরি হওয়ার ক্ষেত্রে একটা কারণ এখন হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ইলেকশন। তোমরা বরং এখন যেটা করো সেটা হচ্ছে তোমাদের একটু মেন্টালি প্রিপেয়ার্ড হও। হ্যাঁ, যে তোমাদের ইন্টারভিউটা হচ্ছে, বরং একটু লেটে হলেও হচ্ছে, এখন একটু ধৈর্য ধরতেই হচ্ছে, কোনো উপায় নেই। সেই ধৈর্যটা ধরতেই হবে। আচ্ছা, তো এই পরিস্থিতিতে তোমরা দাঁড়িয়ে আছো, কোনো হতাশার কিছু নেই, বরং নিজে একটু কনফিডেন্ট থাকো যে না, হবেই। লেট হয়, অনেক সময়ই লেট হয়, অনেক পরীক্ষাতেই লেট হয়। আমরা আমাদের দিক থেকে যেটা আশা করি সব সময়, যে হয়ে যাক, হয়ে গেলেই ভালো। তো সেটা সব সময় হয়তো হয় না, বিভিন্ন পরিস্থিতিতে সব সময় হয়তো হয় না। নিজের মনটাকে শান্ত রাখো, নিজেকে বুঝাও যে না, বিভিন্ন পরিস্থিতির আমরা শিকার হয়ে পড়েছি, সুতরাং লেট হলেও একটু মেনে নিতেই হয়, উপায় নেই। ধৈর্যটা ধরো, ধৈর্য একটা বিশাল গুণ, সেটা ধরো। যদিও তোমরা মানসিকভাবে একটু এখন মনটা খারাপই হয়ে আছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আমাদের এই আহ, তথ্যগুলোই মোটামুটি কিন্তু তোমাদের শেয়ার করলাম। সবগুলো তথ্যই তোমরা খুব পছন্দ করো, যার জন্য তোমাদের ভালো লাগে এই ভিডিওগুলো করতে বলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।